ক্লাস 10-এর পর কোন স্ট্রিম নিয়ে পড়বো এই নিয়ে স্টুডেন্টের মধ্যে একটা কনফিউশন থাকে। আজকে আমি সায়েন্স, কমার্স আর আর্টস স্ট্রিমের মধ্যে প্রধান 10টা পার্থক্য নিয়ে আলোচনা করব, যাতে তোমার স্ট্রিম বাছাই করতে সুবিধা হয় আর ভবিষ্যতে গিয়ে কোনো অসুবিধা না হয়। 6 নম্বর পার্থক্যের বিষয় এন্ট্রান্স এক্সাম বা প্রবেশিকা পরীক্ষা, মানে বিভিন্ন উচ্চশিক্ষা বা কেরিয়ারের জন্য যে যোগ্যতা ও দক্ষতার পরীক্ষা দিতে হয়। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বেশিরভাগ উচ্চশিক্ষা বা কেরিয়ারের জন্য এন্ট্রান্স এক্সাম দিতে হয়। সেই এন্ট্রান্স এক্সামের রেজাল্টের ওপর ভিত্তি করে সুযোগ পাওয়া যায়, যেমন নিট ফর মেডিকেল এন্ট্রান্স এক্সাম, জি ফর ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সাম। বাণিজ্য কলা বিভাগের ক্ষেত্রে উচ্চশিক্ষা বা কেরিয়ারের জন্য তুলনামূলক কম এন্ট্রান্স এক্সাম দিতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে মেন এক্সাম, মানে উচ্চ মাধ্যমিক যদি তুমি দিয়ে থাকো তাহলে উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ওপর ভিত্তি করে সুযোগ পাওয়া যায়। 7 নম্বর পার্থক্যের বিষয় কেরিয়ার অপশন, মানে কর্মক্ষেত্রে কোথায় সুযোগ পাওয়া যাবে বা কোন পদে বা ডেজিগনেশনে যুক্ত হওয়া যায়। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ইঞ্জিনিয়ার, ডক্টর, রিসার্চার, সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিটিক্স, পাইলট, ক্যাপ্টেন, অ্যাস্ট্রোনট, ফার্মাসিস্ট, স্কুল টিচার, প্রফেসর, ইন্ডাস্ট্রি এক্সপার্ট, আর্কিটেকচার, ম্যানেজার, ডেন্টিস্ট, আয়ুর্বেদিক কনসালটেন্ট, মাইক্রোবায়োলজিস্ট, রেডিওলজিস্ট, এনভায়রনমেন্ট জার্নালিস্ট, পাবলিক হেলথ স্পেশালিস্ট, নার্স, সিভিল সার্ভেন্ট, ইন্ডিয়ান ডিফেন্স অফিসার, মেডিকেল ইকুইপমেন্ট ডিজাইনার, কেমিস্ট, রেডিও কেমিস্ট ইত্যাদি। বাণিজ্য বিভাগের ক্ষেত্রে অ্যাকাউন্টেন্ট অর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ম্যানেজার, ফাইন্যান্সিয়াল, বাজেট, কস্ট অ্যান্ড ট্যাক্স, ব্যাংকার, অডিটর, কস্ট অ্যান্ড ওয়ার্ক অ্যাকাউন্টেন্সি, বিজনেস লয়ার, কর্পোরেট লয়ার, লিগাল অ্যাডভাইসার, ডোমেইন এক্সপার্ট, অ্যাডমিনিস্ট্রেটর, প্রফেসর আর টিচার, কোম্পানি সেক্রেটারি, কর্পোরেট পলিসি মেকার, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার, সিভিল সার্ভেন্ট ইত্যাদি। কলা বিভাগের ক্ষেত্রে পাবলিক রিলেশনস এক্সিকিউটিভস, ম্যানেজার, এইচআর, মার্কেটিং, সেলস, ইভেন্ট, হোটেল, ডিজাইনার, ফ্যাশন, গ্রাফিক্স, ক্যারেক্টার, প্রোডাক্ট, কন্টেন্ট রাইটার আর কপি রাইটার, স্কুল টিচার, প্রফেসর, রিসার্চার, এয়ার হোস্টেস और फ्लाइट अटेंडेंट, पॉलिटिकल एनालिटिक्स, हिस्टोरियन, साइकोलॉजिस्ट, काउंसिलर, सोशल वर्कर, फॉरेन लैंग्वेज एक्सपर्ट, मार्केटिंग मैनेजर, एग्जीक्यूटिव असिस्टेंट, लीगल एडवाइजर और लॉयर, सब्जेक्ट एक्सपर्ट, सिविल सार्वेंट, टेस्टर, জার্নালিস্ট, নিউজ ক্রিটিক্স ইত্যাদি। 8 নম্বর পার্থক্যের বিষয় ভর্তির যোগ্যতা। এটা কিছুটা নির্ভর করছে স্কুলের ওপর, কিছুটা তোমার রেজাল্টের ওপর। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে 60% বা তার বেশি নম্বর দরকার হয়, বিশেষ করে বিজ্ঞান বিষয়গুলোতে 60% বা তার বেশি নম্বর দরকার হয়। বাণিজ্য বিভাগের ক্ষেত্রে 50% বা তার বেশি নম্বর দরকার হয়, তবে অঙ্কে 50% বা তার বেশি নম্বর দরকার হতে পারে। কলা বিভাগের ক্ষেত্রে 35% বা তার বেশি নম্বর দরকার। এখানে বলে রাখা ভালো, ভর্তির যোগ্যতা আসলে স্কুল টু স্কুল ভ্যারি করে, মানে কোথাও 80% পেলে সায়েন্স স্ট্রিমের ফর্ম দেয়, আবার কোথাও 50% পেলেই সায়েন্স স্ট্রিমের ফর্ম দেয়। এক্ষেত্রে বলবো ক্লাস 10 অবধি যেই স্কুলে পড়েছো সেই স্কুলে যদি আবার 11-12-এ ভর্তি হতে চাও তাহলে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় বা এই ভর্তির যোগ্যতা বা নম্বরের ক্ষেত্রে কিছু ছাড় পাওয়া যায়। 9 নম্বর পার্থক্যের বিষয় কোর্স ফিস বা পড়াশোনার জন্য আর্থিক খরচ। যদিও বা পড়াশোনার খরচ নির্ভর করে তুমি কোন বিষয় বা কি কোর্স নিয়ে পড়ছো, কোথায় পড়ছো, কতদিনের জন্য পড়ছো ইত্যাদি বিষয়ের ওপর, কিন্তু সাধারণত যেটা হয় সেটা হলো বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে সাধারণত বেশি থেকে মাঝারি খরচ হয়। এর অন্যতম কারণ হলো প্র্যাকটিক্যাল থাকে বলে, কারণ প্র্যাকটিক্যালের জন্য আলাদা ল্যাবরেটরি রুম থাকে, ইনস্ট্রুমেন্ট লাগে, এক্সকারশন থাকতে পারে। বাণিজ্য ও কলা বিভাগের ক্ষেত্রে সাধারণত কম বা মাঝারি খরচ হয়, কারণ প্রজেক্ট বেস সাবজেক্টের ক্ষেত্রে খরচটা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের থেকে কম হয়। 10 নম্বর পার্থক্যের বিষয় ফ্লেক্সিবিলিটি, ভবিষ্যতে অন্য বিভাগে পরিবর্তন করা, মানে 11-12-এ সায়েন্স বা কমার্স বা আর্টস পড়ে কলেজ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কোন বিভাগ থেকে ছাত্রছাত্রীরা কতটা অন্য বিষয় নিয়ে পড়ার সুযোগ পায় বা সাবজেক্ট চেঞ্জ করতে পারে। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে সব থেকে বেশি, অর্থাৎ তুমি সায়েন্স নিয়ে পড়ে বেশ কিছু আর্টস এবং কমার্স সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারো। বাণিজ্য বিভাগের ক্ষেত্রে মাঝারি, অর্থাৎ তুমি কমার্স নিয়ে পড়ে সায়েন্সের সাবজেক্ট নিয়ে হয়তো পড়তে পারবে না, কিন্তু কিছু আর্টস সাবজেক্ট নিয়ে পড়তে পারো। কলা বিভাগের ক্ষেত্রে সবচেয়ে কম, অর্থাৎ আর্টস নিয়ে পড়ার পর খুব একটা সায়েন্স বা কমার্স সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ থাকে না। কিন্তু এতে চিন্তার কিছু নেই, কারণ এখন আস্তে আস্তে বিভিন্ন নতুন নতুন বিষয় কোর্স ইন্ট্রোডিউস হচ্ছে, যেগুলো পড়ার জন্য কোনো নির্দিষ্ট বিভাগ থেকে পড়তে লাগে না, যে কোনো কম্বিনেশন থেকে ছেলেমেয়েরা পড়তে পারবে। এবারে আমি কিছু ছোট কথা বলবো যেগুলো আমার মনে হয় সবার শোনা ও বোঝা উচিত।
আমি প্রায় দেখেছি যারা সায়েন্স নিয়ে পড়ে তারা অন্য স্ট্রিমের স্টুডেন্টদের খুব হেয় নজরে দেখে, আর যারা সায়েন্স নিয়ে পড়ে না তারা খুব হীনমন্যতায় ভোগে। কিন্তু এরকম হওয়াটা একেবারেই উচিত নয়, কারণ একটা ক্লাসে সব ছাত্রছাত্রীরা সমান হয় না। প্রত্যেকেই নিজের পছন্দ, আগ্রহ, দক্ষতা, ফিউচার গোল অনুযায়ী পড়াশোনা করবে। তাই এই নিয়ে কারোর সাথে কারো তুলনা না করাই ভালো। প্রত্যেকটা সাবজেক্টে আলাদা মাধুর্য আছে। পড়াশোনা ভালো করে করলে আর্টস নিয়ে পড়েও ভালো জায়গায় পৌঁছানো যায়, আর পড়াশোনা ভালো করে না করলে সায়েন্স নিয়েও বেশি দূর এগোনো যায় না। এই কথাগুলো এই জন্যই বলা, স্ট্রিম চয়েস কোনো বিশাল বড় ব্যাপার না। রেজিস্ট্রেশন হওয়ার আগে স্ট্রিম চেঞ্জ করতে পারো। ভালো না লাগলে উচ্চ মাধ্যমিকের পরে অন্য সাবজেক্ট বা কোর্স নিয়ে পড়তে পারো, এগোতে পারো। সত্যি বলতে বর্তমানে ধীরে ধীরে এই স্ট্রিমের ভাগবাটোয়ারা কমছে, মানে এমন জব সেক্টর, জব রোল তৈরি হচ্ছে যেখানে যোগ্যতা থাকলে, স্কিল থাকলে যে কোনো স্ট্রিম থেকে পড়াশোনা করা ছেলেমেয়েরা কাজ করতে পারে। শেষে বলবো, আমার মতে তোমার মূল লক্ষ্য হওয়া উচিত যা নিয়ে পড়বে সেটা ভালো করে পড়া, এবং পড়াশোনার মাধ্যমে ভবিষ্যতে নিজেকে এবং সমাজকে কতটা উন্নত করতে পারবে তার চেষ্টা করা। এই ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করো, শেয়ার করো, আর তুমি কোন স্ট্রিম নিয়ে পড়তে চাও আর কেন পড়তে চাও সেটা কমেন্টে জানিও। লেজি বাঙালি স্টুডেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি স্টুডেন্টদের সাহায্য হতে পারে সেই ধরনের ভিডিও করি। এছাড়া সমাজবিজ্ঞান বিষয়ের বিভিন্ন টপিকে ভিডিও করি। পরের ভিডিওর জন্য তোমার যদি কোনো টপিক বা স্টুডেন্ট লাইফ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা তুমি আমাকে কমেন্টে জানাতে পারো। যদি এই ভিডিওটা তুমি এই অবধি দেখে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তোমার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা রইল।